এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এই ম্যাচে কেমন করতে পারে বাংলাদেশ দলের সুবিধার দিক কোনগুলো আর অসুবিধাই বা কি কি আছে, এটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা যে কথা বলেছেন যে আমরা পজিটিভ এই ম্যাচ নিয়ে 3 পয়েন্টের জন্য খেলতে চাই, আমি তার এই কথার উপরে বিশ্বাস বা আস্থা কোনোটাই রাখতে চাই না। কারণ কোচ কাবরেরা মুখে যা বলেন কাজে তার প্রমাণ থাকে না এবং তিনি ওটা করতেও পারেন না, তার সামর্থ্য এই কারণে তার উপরে আস্থা বা বিশ্বাস রাখতে চাই না। কিন্তু তারপরও এই ম্যাচটাতে বাংলাদেশ ভালো করবে, কেন ভালো করবে সেই দুটো কারণ আমার কাছে আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার সাথে আপনারা একমত হতেও পারেন নাও পারেন। এবং সেই কারণের প্রথম সেটা হচ্ছে আমাদের হামজা চৌধুরী। শুধুমাত্র হামজা চৌধুরীর কারণেই এই ম্যাচে বাংলাদেশ ভালো করতে পারে এরকম একটা জোরালো আশা করাই যায়। কারণ আমরা যদি সর্বশেষ যেটা দেশের মাটিতে, আমি ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের কথা বলছি না, সর্বশেষ দেশের মাটিতে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল, ওই ম্যাচে নিশ্চয়ই দেখেছেন যে খেলাটাই হয়েছিল হামজা চৌধুরী ভার্সেস ইন্ডিয়া, এরকম একটা অবস্থা ছিল। এবং আগের যে ম্যাচগুলোতেও হামজা চৌধুরী খেলেছেন সেখানেও কিন্তু একই রকম ছিল। পুরো ম্যাচে তিনি ম্যাচটা নিয়ন্ত্রণই করেছেন তিনি বলা যায়। মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্স লাইন, কখনো ফরওয়ার্ডে, সব জায়গাতে তার বিচরণ ছিল এবং অসাধারণ পারফর্ম করেছেন। এবং এই কারণেই তিনি হামজা চৌধুরী, এবং সেই হামজা চৌধুরীর কাছ থেকে এই ম্যাচেও তেমন কিছু আমরা পারফরমেন্স পাবো এটা আশা করা যায়। এবং এই আশার পেছনেও আবার একটা যুক্তি আছে, সেটা হচ্ছে আমরা সর্বশেষ যেটা ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছি, ওখানে কিন্তু হামজা চৌধুরীকে সেইভাবে খুঁজে পাওয়া যায়নি বা আমরা অতটা দেখিনি তার কাছ থেকে। আমরা যেটা দেখে অভ্যস্ত বা পেয়ে অভ্যস্ত, ওটা না পাওয়ার একটা কারণ আছে। তার একটা লম্বা প্লেন জার্নি ছিল, সেখান থেকে এসে দলের সাথে একটা সেশন শুধু প্র্যাকটিস করেছেন, তারপরেই তিনি খেলতে নেমেছিলেন। এখন যেটা হয়েছে, ওই প্রস্তুতি ম্যাচ খেলেছে, তারপরে অনেকগুলো সেশন দলের সঙ্গে আছেন, ফলে হামজা চৌধুরী পুরো রিদমে যে তাকে এই ম্যাচে পাওয়া যাবে এটা অন্তত বিশ্বাস করা যায় বা আশা করা যায়। এবং সেটা হলে এই ম্যাচে আবারও সেই হামজা চৌধুরী হয়তো নিয়ন্ত্রণ করবেন। আর অন্য আর একটা যে আশার দিক, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি এবার এশিয়ান কাপ বাছাই পর্বে যে দুটো ম্যাচ ড্র করেছে, দেশের মাটিতে তো একটাও ড্র করতে পারেনি, শুধু একটা জিতেছে ভারতের সাথে, তো ওই ড্র দুটোই আবার অ্যাওয়ে ম্যাচে। প্রথম ম্যাচটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, 2025-এর সেই মার্চে যে ম্যাচটা আমরা জিততে পারতাম, ভারতের সাথে ড্র করলাম, পরে আবার হংকং এর সাথে হংকং-এর মাটিতে গিয়ে 1-1 গোলে ড্র করেছিল। তো এই যে দেশের বাইরে ভালো করার যে একটা আত্মবিশ্বাস, সেই ব্যাপারটা কিন্তু টিমের মধ্যে জন্মেছে। এই দুটো কারণে আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুর হয়তো র্যাঙ্কিং এ এগিয়ে, পারফরমেন্সের দিক থেকে এগিয়ে, খেলোয়াড় কোচ যেদিক থেকে আপনি বিচার করেন না কেন, বাংলাদেশের চেয়ে তুলনামূলক ভালো দল, এবং তাদের বিপক্ষে তারপরও বাংলাদেশ ভালো করবে এই আশাটুকু অন্তত করাই যায়। এর পাশাপাশি আবার অসুবিধার দিকও আছে। অসুবিধার দিক কোনটা? সেটা হচ্ছে যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দলের মেইন পারফর্মার বা যার কাছ থেকে একেবারে ধারাবাহিকভাবে পারফরমেন্স আসছে, তিনি হচ্ছেন রাকিব, উইঙ্গার রাকিব, এবং তাকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না। আবার দেশের মাটিতে বাংলাদেশ তো সিঙ্গাপুরের সাথে 2-1 গোলে হেরেছিল, ওই ম্যাচে 67 মিনিটে যে গোলটা করেছিল নিশ্চয়ই মনে আছে, সেটা এই রাকিবই করেছিল। তো তার মতো একজন দ্রুত গতির উইঙ্গার যখন দলে থাকবেন না, একাদশে থাকবে না, সেটা যে কোনো দলের জন্য, বিশেষ করে বাংলাদেশ দলের জন্য বড় একটা সমস্যা। এবং তার ওই পজিশনে অন্য কোনো প্লেয়ার যে তার ঘাটতিটা বা তার অভাবটা যে আসলে পূরণ করার মতো অবস্থা নেই, সেটা আমরা ভিয়েতনাম ম্যাচে দেখেছি। একই সঙ্গে ডিফেন্স লাইনে তো তপু বর্মন নেই, তপু বর্মনের মতো অভিজ্ঞ ডিফেন্ডার তাকে দরকার ছিল, তো উনি যেহেতু নেই, ওই জায়গাতে যে ডিফেন্সে অনেক রকম ফাঁকফোকর, সেটা কিন্তু আবার ভিয়েতনাম ম্যাচেও আমরা ফুটে উঠেছে, দেখেছি যে অনেক যে সেট পিস থেকে যে গোলটা হয়েছে, ওখানে ম্যান মার্কিং এর ব্যাপার স্যাপার ছিল, ওইগুলোতে বড় ধরনের ঘাটতি। আমি জানি না এই কয়েকদিন আসলে এইসব সেশন নিয়ে নিশ্চয়ই কোচ কাজ করেছেন, এবং সেটা যদি হয় তাহলে ভালো। ওই সমস্যাগুলো তারিক কাজী আছেন বা যারাই আছেন, তারা মিলে সমস্যা যদি আসলে নিজেদের ভুলটা রেকটিফাই করে এবং সেখান থেকে পুরো দমে নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে হয়তো ভালো। তাছাড়া কিন্তু ডিফেন্স লাইন নিয়েও একটা দুশ্চিন্তা আছে। আর গোলবারের নিচে কে থাকবেন এটা বোঝাই যাচ্ছে, যতদূর জানা যায় যে মেহেদী হাসান শ্রাবণের ওপরেই কাবরেরা এই ম্যাচেও আস্থা রাখতে চান। কারণ সর্বশেষ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে পুরো 90 মিনিট যেহেতু তাকে খেলিয়েছেন, নতুন করে আর এক্সপেরিমেন্ট করবেন না, তাকে হয়তো একাদশে রাখবেন। এখন আনিসুর রহমান জিকোকে নেয়নি কেন, সেই ডিবেট এখন আর করে লাভ নেই। কারণ কোচ কাবরেরা যেসব সিদ্ধান্ত, উল্টাপাল্টার সিদ্ধান্ত নেন, একাদশ কিভাবে সাজেন, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। আর আমি গতকাল একটা কন্টেন্টে বলেছিলাম যে বাংলাদেশ দলের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা গ্রুপিং চলছে, সেটা প্রবাসী খেলোয়াড় ভার্সেস লোকাল খেলোয়াড়। তো ওই ব্যাপারটাও আছে, কোচও জানে এটা।
আমি জেনে আবারও রিপিট করছি এই কারণে ওই বিষয়গুলো মাথায় হয়তো থাকবে, বা একাদশ কি হবে না হবে সেটা দেখেই বোঝা যাবে যে আসলে কোচ কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন ওই ইস্যুটাতে, বা কতটা সমাধান করতে পেরেছেন সেটা হয়তো পরিষ্কার হবে। কিন্তু সবকিছু ভুলে শুধুমাত্র একজন হামজা চৌধুরীর কারণে বাংলাদেশ এই ম্যাচে ভালো করবে, এই বিশ্বাস এবং এই আশাটা আমি করতে চাই। এখন দেখা যাক বাংলাদেশ আজ সন্ধ্যায় কেমন করে, সেদিকেই হয়তো সবাই তাকিয়ে থাকবে। প্রবাসী বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে সিঙ্গাপুরে, তারা তো দেখেছেন যে প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে কি পরিমাণ গিয়ে উপস্থিত হয়েছে আগ্রহ ভরে সবাই নিয়ে, এবং টিকিট 5,000-এর মতো দিয়েছে। সেই টিকিটটা আরো বেশি হলে হয়তো সিঙ্গাপুরের বাংলাদেশি যারা আছেন তারা খুশি হতেন। শেষ পর্যন্ত দেখা যাক, মাঠে হয়তো 5-6 হাজার দর্শক যাই বাংলাদেশি থাকুক তারা তো আছেনই। আমাদের টিমটা যদি শেষ পর্যন্ত ভালো করে সেটা তো সোনায় সোহাগা, এবং সেটা জয় বা ড্রয় যাই হোক সেটা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু শুধুমাত্র একটাই চাওয়া, ফলাফল যাই হোক না কেন, হারুক জিতুক ড্র করুক, কিন্তু এই ম্যাচটাই যেন কোচ কাবরেরার শেষ ম্যাচ হয়, আর যেন ডাগ আউটে এই কোচকে আমি বা আমরা না দেখি, এই প্রত্যাশা অন্তত সবার। দেখা যাক আমাদের শেষ পর্যন্ত সেই আশাটা পূরণ হয় কিনা।